৮ই মার্চ ২০১৪। রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং 777 আকাশে উড়ছিল। ফ্লাইট নম্বর MH370। বিমানটিতে ছিলেন 239 জন মানুষ। কয়েক ঘন্টার এই যাত্রা ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু তারপর এমন কিছু ঘটল যার পর থেকে বিমানটি আর কখনো পৃথিবীর কোনো বিমানবন্দরে পৌঁছায়নি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় 7 ঘন্টা পর পর্যন্ত তার অস্তিত্বের কিছু চিহ্ন পৃথিবীর কাছে পৌঁছাতে থাকে। আপনারা দেখছেন ক্রনিক। আজ আমরা ফিরে যাব সেই রাতটায় যেখানে একটি যাত্রীবাহী বিমান শুধু রাডার থেকে নয়, ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। ৮ই মার্চের প্রথম প্রহর। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে MH370 টেক অফ করে রাত 12টা 41 মিনিটে। তার গন্তব্য ছিল চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্লাইটে ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। যাত্রীদের মধ্যে ছিলেন চীনা নাগরিকের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের মানুষ। শুরুর দিকে সবকিছু স্বাভাবিক ছিল। বিমানটি নির্ধারিত রুটে এগোচ্ছিল। ককপিট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছিল। বিমানের বিভিন্ন সিস্টেম থেকেও স্বাভাবিক তথ্য আসছিল। কিন্তু ভিয়েতনামের আকাশ সীমার দিকে এগিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রাত তখন প্রায় 1টা 19 মিনিট। কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে MH370 এর শেষ কণ্ঠ যোগাযোগ হয়। ককপিট থেকে শোনা যায় একটি সংক্ষিপ্ত বার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। শব্দগুলো ছিল খুবই স্বাভাবিক, কোনো বিপদের সংকেত নয়, কোনো জরুরি বার্তা নয়, কোনো অস্বাভাবিকতারও কোনো কথা বলা হয়নি। কয়েক মুহূর্ত পর বিমানটি ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের আয়তায় যাওয়ার কথা, কিন্তু সেটি আর হলো না। রাত 1টা 21 মিনিটের দিকে MH370 এর ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। এই যন্ত্রটি বিমানের অবস্থান এবং পরিচয় সম্পর্কে বেসামরিক রাডার ব্যবস্থাকে তথ্য পাঠায়। আর সেটি বন্ধ হওয়ার পর বেসামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের পর্দা থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। প্রথমে হয়তো এটাকে একটি যোগাযোগের সমস্যা বলে মনে হতো, কিন্তু কয়েক মিনিট পর সেটি যখন পরিষ্কার হতে শুরু করে, তখন বিমানটি শুধু যোগাযোগ হারায়নি, গতিপথও বদলে গিয়েছে। মালয়েশিয়ার সামরিক রাডারের তথ্য পড়ে দেখায় MH370 নির্ধারিত রুট ধরে ভিয়েতনামের দিকে না গিয়ে ঘুরে পশ্চিম দিকে চলে যায়। বিমানটি মালয় উপদ্বীপের উপর দিক দিয়ে ফিরে আসে এবং পরে আন্দামান সাগর দিকে এগিয়ে যায়। এখানেই তদন্তকারীদের সামনে বড় প্রশ্ন তৈরি হয়, একটি বোয়িং 777 কিভাবে তার নির্ধারিত পথ থেকে এতটা দূরে চলে গেল, এবং তার থেকেও বড় প্রশ্ন, এই পরিবর্তনটা কিভাবে ঘটল, কারণ তখন পর্যন্ত বিমানের কোনো পাইলট বিপদের কথা জানায়নি, কোনো জরুরি কল আসেনি, কোনো সাহায্যের সংকেত পাওয়া যায়নি। এদিকে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল বুঝতে পারে MH370 আর তাদের রাডারে নেই। আর সাথে ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলও বিমানটির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, কিন্তু বিমানটি তখনও আকাশেই ছিল। পরে সামরিক রাডারের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারে MH370 মালয়েশিয়ার উপদ্বীপের উপর দিয়ে ফিরে এসে পশ্চিমের দিকে এগিয়েছিল। শেষ পর্যন্ত সামরিক রাডারের বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয় আন্দামান সাগরের দিকে। এরপর রাডারের আর কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এখানেই বিমানটির গল্প শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু MH370 এর ক্ষেত্রে একটি অদ্ভুত সমস্যা ছিল। বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেলেও তার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নীরব হয়ে যায়নি। এখানে থেকে শুরু হয় এমন এক তদন্ত যেখানে তদন্তকারীদের হাতে কোনো ধ্বংসাবশেষ ছিল না, কোনো নির্ভরযোগ্য শেষ অবস্থান ছিল না, এমনকি বিমানের সঙ্গে সরাসরি যোগাযোগও ছিল না। ছিল শুধু কিছু অদ্ভুত ডিজিটাল সংকেত। বিমানটির স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ইনমারসেটের একটি স্যাটেলাইটের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ বজায় রেখেছিল। এগুলো ছিল নিয়মিত ধরনের সিগন্যাল, যেগুলো দিয়ে সিস্টেম বোঝে যে সংযোগ এখনও সক্রিয় আছে। তখন কেউ জানতো না এই সাধারণ সিগন্যালগুলি কয়েক মাস পরে পুরো অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠবে। প্রথম স্যাটেলাইট যোগাযোগের সংকেত আসে রাডার থেকে বিমানটির শেষ অবস্থান হারিয়ে যাওয়ার কয়েক মিনিট পরে। এরপর প্রায় 1 ঘন্টা পর আরও কয়েকটি সক্রিয় যোগাযোগ রেকর্ড হয়। অর্থাৎ বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার পর তার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা কিছু সময় পর্যন্ত সক্রিয় ছিল, এবং শেষ পর্যন্ত এই সিগন্যালগুলো থেকে তদন্তকারীরা বুঝতে পারে MH370 সম্ভবত সমুদ্রের কোনো এক বিশাল অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কোন দিকে, এটি ছিল আসল সমস্যা। ততক্ষণ পর্যন্ত দেখা যায় MH370 দক্ষিণের দিকে চলে গিয়েছিল, অর্থাৎ চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার কাছাকাছি কোথাও নয়, হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে।
আর তখন একটি অসম্ভব মনে হওয়া পরিস্থিতি তৈরি হয়েছিল। একটি বিশাল যাত্রীবাহী বিমান নিখোঁজ। বিমানটি কোথায় আছে কেউ জানে না। রাডার শেষবার তাকে একদিকে দেখেছে, কিন্তু স্যাটেলাইটের তথ্য অন্য একটি বিশাল অঞ্চলের দিকে ইঙ্গিত করছে। আর বিমানের ভেতরে থাকা 239 জন মানুষ কি করছে সেখানে, তার কোনো উত্তর নেই। প্রথমে বিষয়টি ছিল একটি যোগাযোগ বিচ্ছিন্ন ঘটনা, এরপর সেটি হয়ে গেল নিখোঁজ বিমানের ঘটনা। আর কয়েক ঘন্টার মধ্যেই বোঝা গেল এটি কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা নয়। কারণ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও কিছু প্রযুক্তিগত সংকেত পাওয়া যাচ্ছিল। এখানেই তদন্তের গল্প একটি সম্পূর্ণ নতুন দিকে মোড় নেয়। বিমানটির সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা বুঝতে পারে রেডিও যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরেও বিমানটি কোনো না কোনোভাবে স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে যোগাযোগের চিহ্ন রেখে গিয়েছিল। আরেকটি বিষয় ছিল, বিমানটি যখন মালয় উপদ্বীপের উপর দিয়ে ফিরে যাচ্ছিল তখন সেটি এমন একটি পথ নিয়েছিল যেটি সরাসরি কোনো পরিচিত গন্তব্যের দিকে যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই সামরিক রাডারের তথ্য শেষ হয়ে যায়। সেই মুহূর্তে তদন্তকারীদের সামনে একটি বিশাল অন্ধকার অঞ্চল তৈরি হলো। MH370 কোথায় এখন আছে, কতক্ষণ উড়েছিল, কত জ্বালানি ছিল, তারপর কি হয়েছিল, এবং সেই বিমানটি এখন কোথায় আছে। এখানে কিছুক্ষণ পরই আবার ফিরে আসে সেই স্যাটেলাইটের স্বয়ংক্রিয় সংকেত। ইনমাস্টারের যোগাযোগ ব্যবস্থা বিমানের সঙ্গে নিয়মিত তথ্য আদান প্রদান করছিল না, কিন্তু বিমানের স্যাটেলাইটের মধ্যে এমন কিছু স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা ছিল যেগুলো পরে তদন্তকারীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এই যোগাযোগগুলোকে বলা হয় হ্যান্ডশেক। সহজভাবে বললে এগুলো এক ধরনের স্বয়ংক্রিয় যোগাযোগ, যার মাধ্যমে মাটিতে থাকা সিস্টেম বুঝতে পারে যে বিমান স্যাটেলাইটের টার্মিনালে এখনও নেটওয়ার্ক তৈরি করছে কি না। কিন্তু এখানেই ছিল জটিলতা, কারণ এই সংকেত বিমানের সরাসরি অক্ষাংশ স্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি। পরে সেই তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য উড়ান পথের দুটি অঞ্চল নির্ধারণ করা হয়, একটি উত্তর দিকে, অন্যটি দক্ষিণ দিকে। প্রথম দিকে দুটি সম্ভাবনাই বিবেচনায় ছিল, কিন্তু একের পর এক তথ্য বিশ্লেষণ করার পর দক্ষিণের পথটি বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। আর এই হিসাব থেকে অনুসন্ধানের কেন্দ্র ধীরে ধীরে দক্ষিণ ভারতের মহাসাগরের দিকে সরে যায়। প্রথম দিকে বিভিন্ন দেশ তাদের নিজস্ব তথ্য এবং সম্পদ ব্যবহার করে সম্ভাব্য এলাকাগুলো পরীক্ষা করতে থাকে। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চীন সহ আরও কয়েকটি দেশ এই অনুসন্ধানে যুক্ত হয়। কিন্তু স্থলভাগের মতো সমুদ্রের নিচে অনুসন্ধান করা যায় না। বিমানের ধ্বংসাবশেষ চোখে দেখা যাবে না, রাডার দিয়ে সমুদ্রের তলদেশের প্রতিটি বস্তু শনাক্ত করা যাবে না। তাই প্রয়োজন ছিল বিশ্বসাহিত্য জাহাজ, সোনার প্রযুক্তি এবং সমুদ্রতলের মানচিত্র। এদিকে নিখোঁজ রাতেদের পরিবারগুলো অপেক্ষা করছে। প্রথম কয়েকদিন তাদের কাছে সবচেয়ে বড় আশা ছিল হয়তো বিমানটি কোথাও অবতরণ করেছে, হয়তো কেউ যোগাযোগ করবে, হয়তো যাত্রীরা জীবিত আছে। কিন্তু দিন যতই গড়াতে থাকে সম্ভাবনা দুর্বল হতে থাকে। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে MH370-র নাম ছড়িয়ে পড়ে। মানুষ জানতে চায় একটি আধুনিক যাত্রীবাহী বিমান কিভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত বিমান নজরদারির ব্যবস্থার মাঝে থেকেও হারিয়ে যেতে পারে। বিমানটির শেষ অবস্থান নিয়ে নানা হিসাব সামনে আসে। আবার অনেকে প্রশ্ন তোলে, বিমানটি কি ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, নাকি যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ হয়। কেউ মনে করে ককপিটে কোনো ধরনের জরুরি পরিস্থিতি হতে পারে, আবার কেউ সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাও প্রকাশ করে। কিন্তু এই পর্যায়ের এসবের কোনোটিরই প্রমাণ ছিল না। তদন্তের জন্য তাই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিমানটির ভেতরে থাকা মানুষগুলো এবং বিমানের ক্রুদের সম্পর্কে যতটা সম্ভব নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা। MH370-এর কমান্ডার ছিলেন 53 বছর বয়সী জাহারি আহমদ শাহ। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ পাইলট ছিলেন এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের বহু বছর কাজ করেছিলেন। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ফরিদুস আব্দুল হামিদ। দুজনেরই বাণিজ্যিক বিমান পরিচালনার অভিজ্ঞতা ছিল। তদন্তকারীরা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে, পেশাগত ইতিহাস, যোগাযোগ এবং মানসিক অবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে শুরু করে। জাহারি আহমেদ শাহ সম্পর্কে তদন্তে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যা তাকে বিমান নিখোঁজ হওয়ার সঙ্গে সরাসরি যুক্ত করবে। তার বাড়িতে থাকা একটি ফ্লাইট সিমুলেটরও তদন্তের অংশ হয়ে উঠেছে। সিমুলেটর থেকে কিছু সম্ভাব্য উড়ানপথের তথ্য উদ্ধার করা হয়, কিন্তু এই তথ্য নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলেছে। সেগুলো কি MH370-এর বাস্তব গতিপথের সঙ্গে সম্পর্কিত ছিল, নাকি একটি পাইলটের সাধারণ সিমুলেটর। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিমুলেটর কোনো একটি রুট তৈরি করা হয়েছে, মানে বাস্তবে সেই রুটে বিমান চালানো হয়েছিল কিনা সেটি সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই তদন্তকারীরা প্রমাণকে আলাদা করে দেখতে থাকে, কোনো নিশ্চিত তথ্য, কোনটি সম্ভাবনা
এবং কোনটি শুধুই কাকতালীয়। এপ্রিল 2014 এর দিকে অনুসন্ধানের নতুন একটি অধ্যায় শুরু হয়। দক্ষিণ ভারত মহাসাগরে এমন কিছু সংকেত শনাক্ত হয় যেগুলোকে প্রথমে বিমানের ব্ল্যাক বক্সের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়েছিল। সমুদ্রের ওপর একটি অনুসন্ধানকারী জাহাজ এবং বিশেষ যন্ত্র দিয়ে সেই সংকেতগুলোর উৎস খোঁজা শুরু হয়। সেই সময় মনে হয়েছিল হয়তো অবশেষে MH370 এর অবস্থান জানা গিয়েছে, কিন্তু সমুদ্র আবারও তদন্তকারীদের অপেক্ষায় রাখে। সংকেতগুলো ছিল দুর্বল, সমুদ্র ছিল বিশাল, আর অনুসন্ধানের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, কারণ ব্ল্যাক বক্সের ভেতরের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিটের ভয়েস রেকর্ডার দুটোরই নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে সংকেত পাঠানোর ক্ষমতা থাকে। যদি সত্যি সেগুলো সংকেত হয়ে থাকে তাহলে দ্রুত সম্ভব তাদের অবস্থান নির্ধারণ করতে হবে, আর যদি সংকেতগুলো অন্য কোনো উৎস হয়ে থাকে তাহলে তদন্ত আবার শূন্যের কাছাকাছি ফিরে যাবে। সেই সময় অনুসন্ধানকারীর দল সমুদ্রের বিশাল অন্ধকারের মধ্যে একটি ছোট দুর্বল সংকেতের পেছনে ছুটছিল। তাদের সামনে ছিল একটি বিমান, 239 জন মানুষ, আর কয়েক হাজার মিটার গভীর সমুদ্র। কিন্তু সেই সংকেতগুলো কি সত্যি MH370 এর শেষ চিহ্ন ছিল? কয়েকদিন পর্যন্ত সেখানে সেই আশায় থাকলেও কিছুদিন পরে সেই আশাটি দুর্বল হয়ে যায়, কারণ সংকেতগুলো আর আসছিল না। ফ্লাইট রেকর্ডারের ব্যাটারি নির্দিষ্ট সময় পর দুর্বল হয়ে যায়। তবু স্যাটেলাইটের তথ্য এবং সম্ভাব্য উড়ান পথের বিশ্লেষণ করে একটি অনুসন্ধান এলাকা নির্ধারণ করা হয়। এই এলাকাকে ঘিরে শুরু হয় বিশাল সমুদ্রতল অনুসন্ধান। অস্ট্রেলিয়ার নেতৃত্বে পরিচালিত এই অনুসন্ধানে বিশেষায়িত জাহাজ এবং টোড সোনার ব্যবহার, একটি সোনার যন্ত্র সমুদ্রের তলদেশে কাছাকাছি নিয়ে গিয়ে ভূপ্রকৃতির ছবি তৈরি করত। প্রতিটি লাইন ধরে জাহাজ এগোতো, তারপর আরেকটি লাইন, এরপর আরেকটি। একটি বিশাল সমুদ্রতলকে ধীরে ধীরে ছোট ছোট অংশে ভাগ করে পরীক্ষা করা হচ্ছিল। এটা ছিল একটি কাজ যার সবচেয়ে বড় শত্রু ছিল অনিশ্চয়তা, কারণ স্যাটেলাইট তথ্য যতটা নির্ভুল মনে হোক না কেন, শেষ পর্যন্ত একটি বিশাল অঞ্চলের মধ্যে কয়েক মিটার বা কয়েক কিলোমিটারের পার্থক্য অনুসন্ধানের ফল সম্পূর্ণ বদলে দিতে পারে। তার উপর বিমানটি যদি সমুদ্রে পড়ে থাকে তাহলে ধ্বংসাবশেষ সোজা নিচে একই জায়গায় যে পড়ে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। সমুদ্রের গভীর স্রোতে ছোট ছোট অংশকে সরিয়ে নিতে পারে, বিমানের হাল ভেঙে দিতে পারে, বিভিন্ন অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। আর সমুদ্রতলের ভূপ্রকৃতি ধ্বংসাবশেষকে এমন জায়গায় আটকে রাখতে পারে যেখান থেকে ওপরে অনুসন্ধান করা অত্যন্ত কঠিন। তারপরও অনুসন্ধান চলতে থাকে। 2014 সালের অক্টোবর থেকে গভীর সমুদ্রতলের তলদেশে পদ্ধতিগত অনুসন্ধান শুরু হয়। কয়েক মাস ধরে জাহাজগুলো দক্ষিণ ভারত মহাসাগরের বিশাল অংশ পরীক্ষা করতে থাকে। একটি দিন চলে যায়, একটি সপ্তাহ চলে যায়, একটি মাস চলে যায়, কিন্তু MH370 এর মূল ধ্বংসাবশেষ পাওয়া যায় না। তারপরও অনুসন্ধানকারীরা হাল ছাড়ছিল না, কারণ তাদের হাতে অত্যন্ত একটি শক্তিশালী ধারণা ছিল বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের কোথাও না কোথাও সমুদ্রে শেষ হয়ে আছে। কিন্তু 2015 সালের জুলাইয়ে এমন একটি ঘটনা ঘটে যা পুরো তদন্তের ইতিহাস বদলে দেয়। ভারত মহাসাগরের একটি দ্বীপ রিউনিয়ন, ফ্রান্সের অধীনে এই দ্বীপটি MH370 এর সম্ভাব্য দুর্ঘটনাস্থল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। সেখানকার উপকূলে একটি বড় বিমানের ডানার অংশ ভেসে আসে। স্থানীয়ভাবে সেটিকে খুব সাধারণ একটি সামুদ্রিক আবর্জনা বলে মনে হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই জানা যায় সেটি একটি বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার অংশ। আর তার গায়ে থাকা পরিচয় নম্বর পরীক্ষা করার পর তদন্তকারীদের সামনে আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য আসে। অংশটির নম্বর ছিল 67056, আর এটি বোয়িং 777 এর একটি ফ্ল্যাপেরন বা ডানার নির্দিষ্ট পৃষ্ঠের অংশ ছিল। পরবর্তী পরীক্ষায় ফরাসি কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ার তদন্তকারীরা নিশ্চিত করে যে এটি MH370 অংশ ছিল। প্রায় 16 মাস ধরে নিখোঁজ থাকার পর বিমানটির প্রথম নিশ্চিত ধ্বংসাবশেষ পৃথিবীর সামনে। এটি ছিল একটি বড় আবিষ্কার, অন্যদিকে নতুন একটি ধাঁধা, কারণ রিউনিয়ন দ্বীপ দক্ষিণ ভারত মহাসাগরের সম্ভাব্য দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে। তাহলে ওই অংশ সেখানে কিভাবে পৌঁছালো? উত্তর খুঁজতে এবার বিজ্ঞানীরা সমুদ্র স্রোত বিশ্লেষণ করতে শুরু করেন, কারণ সমুদ্রের স্রোত ধ্বংসাবশেষকে দীর্ঘ দূরত্ব নিয়ে যেতে পারে। তাই রিউনিয়নের সৈকতে কোনো অংশ পাওয়া মানেই বিমানটি সেখানেই পড়েছিল এমনটি নয়, বরং এই আবিষ্কার একটি বিষয়কে আরও শক্তিশালী করে। MH370 সম্ভবত সমুদ্রেই পড়েছিল।
এরপর একে একে আরও ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যেতে থাকে। মোজাম্বিকের উপকূল, মাদাগাস্কার এবং আফ্রিকার পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় এমন কিছু বস্তু পাওয়া যায় যেগুলো পরে MH370 এর সঙ্গে যুক্ত বলে শনাক্ত করা হয়। সবগুলো অংশই পরিচিত, একটি মাত্র নিশ্চিত করা যাচ্ছিল না। কিছু কিছু নিশ্চিত, কিছু কিছু অনিশ্চিত, কিছু ছিল সম্ভাব্য, আর একটি পার্থক্য গুরুত্বপূর্ণ, কারণ নিখোঁজ বিমানের তদন্তে সমুদ্র সৈকত থেকে পাওয়া যে কোনো বিমানের ধ্বংসাবশেষকেই সরাসরি MH370 বলে ধরে নেওয়া যায় না। প্রতিটি অংশের নকশা, নির্মাণ নম্বর, রক্ষণাবেক্ষণের তথ্য এবং অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা করতে হচ্ছে। এবার সবগুলো মিলে ধীরে ধীরে একটি ছবি তৈরি হতে থাকে। বিমানটি যদি সত্যিই দক্ষিণ ভারত মহাসাগরের বিধ্বস্ত হয়ে থাকে, তাহলে তার কিছু ভাসমান অংশ সমুদ্র স্রোতের সঙ্গে পশ্চিমের দিকে, হয়তো আফ্রিকার পূর্ব উপকূলের দিকে পৌঁছাতে পারে। এই আবিষ্কারগুলো তদন্তে একটি গুরুত্বপূর্ণ অংশকে সমর্থন করছিল। তবে মূল প্রশ্নটি এখানেই রয়ে যায়, বিমানটি কোথায় তাহলে? কারণ রিউনিয়নে একটি ডানার অংশ পাওয়া মানে বিমানের মূল ধ্বংসাবশেষের অবস্থান জানা নয়। অনুসন্ধানকারীদের তখনও সমুদ্রের তলদেশে সেই বিশাল ধ্বংসাবশেষের ক্ষেত্র খুঁজে বের করতে হবে। এদিকে সমুদ্রের গভীরে অনুসন্ধান চলতেই থাকে। সোনার দিয়ে সমুদ্রতলের এলাকা স্ক্যান করা হয়। অনুসন্ধানকারীরা অস্বাভাবিক অনেক বস্তু দেখতে পায়, পাহাড়, খাদ, পাথরের গঠন, প্রাকৃতিক ভূপ্রকৃতি। কখনো কখনো অস্বাভাবিক আকৃতিও দেখে মনে হয় সেটি বিমানের অংশ। তারপরে আরও পরীক্ষা করে দেখা যায় সেটি প্রকৃতির পাথরের গঠন। এভাবে প্রতিটি ভুল সংকেতের পেছনে সময় চলে যাচ্ছিল। 2017 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন যৌথভাবে সমুদ্রতলের অনুসন্ধান স্থগিত করে। এভাবে অনেক দিন চলে যাওয়ার পর 2018 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশান ইনফিনিটি নতুন প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধানে নামে। তাদের লক্ষ্য ছিল আগের অনুসন্ধানের বাইরে থাকা সম্ভাব্য এলাকাগুলো পরীক্ষা করা। তারা অত্যাধুনিক স্বয়ংক্রিয় পানির নিচে যান ব্যবহার করে সমুদ্রতলের বিস্তীর্ণ এলাকাগুলো অনুসন্ধান করতে থাকে। কিন্তু আবারও সেই একই ফল, কোনো মূল ধ্বংসাবশেষের কোনো চিহ্ন নেই, কোনো ককপিট নেই, কোনো ফ্লাইট রেকর্ডার নেই, শুধুই রয়েছে সমুদ্রতলের নীরবতা। এর মধ্যে MH370 নিয়ে বিভিন্ন থিওরিও আবিষ্কার হয়ে পড়ে। কেউ বলে বিমানটি ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কেউ আবার বলে ককপিটে কোনো অপরাধমূলক ঘটনা ঘটেছিল হয়তো, কেউ আবার মনে করে আগুন বা অক্সিজেনের সমস্যার মতো জরুরি পরিস্থিতিতে এমনটি ঘটতে পারে। আবার কিছু কিছু তত্ত্বে আছে যে অপহরণ, সামরিক হস্তক্ষেপ, এমনকি পরিকল্পিত গোপন অপারেশনের মতো দাবি উঠে আসে। এবার এত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীদের আবার ফিরে যেতে হবে বিমানের শেষ কয়েক ঘন্টার দিকে, কারণ MH370 এর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয় সমুদ্রের নিচে নয়, হয়তো সেটি লুকিয়ে আছে বিমানটির হারিয়ে যাওয়ার কয়েক মিনিট বা কয়েক ঘন্টা আগে। আর সেই কয়েক মিনিটের মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হয়তো, যার প্রভাব 239 জনের মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। এবার MH370 এর শেষ কয়েক মিনিটের দিকে তাকালে একটি বিষয় খুব পরিষ্কার হয়, বিমানটির গতিপথে পরিবর্তন এসেছিল, কিন্তু সেই পরিবর্তনের কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। মালয়েশিয়ার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির গতিপথ পরিবর্তন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাগুলো সম্ভবত সিস্টেমের স্বাভাবিক ব্যর্থতার চেয়ে বেশি জটিল, কিন্তু তদন্তকারীরা এমন কোনো প্রমাণ পায়নি যার ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যাবে বিমানটির গতিপথ কেন পরিবর্তন হয়েছে। কারণ আমরা শুধু জানি বিমানটি ঘুরেছিল এবং তার ট্রান্সপন্ডার বন্ধ হয়েছিল। আমরা জানি এরপর আরও কয়েক ঘন্টা বিমানটি আকাশেই ছিল, স্যাটেলাইট থেকে তথ্য পাঠানো ছিল, কিন্তু ককপিটের ভেতর সেই সময় কী ঘটেছিল তা সরাসরি আমাদের হাতে নেই। পাইলটের বিরুদ্ধে কোনো নিশ্চিত অপরাধমূলক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়নি। এভাবে যান্ত্রিক ত্রুটি, আগুন, অক্সিজেনের সমস্যা বা অন্য কোনো জরুরি পরিস্থিতির তদন্ত ঘটনাটিকে নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারেনি। একটি বিমান কিভাবে এত দীর্ঘ সময় উঠতে পারে অথচ যাত্রীদের কাছ থেকে কোনো নির্ভরযোগ্য বার্তাও আসবে না? এই প্রশ্নগুলো তদন্তকে আরও জটিল করতে থাকে। সম্ভাব্য ব্যাখ্যাগুলোর মধ্যে একটি হলো বিমানের ভেতরের মানুষগুলো এমন পরিস্থিতিতে পড়েছিল যেখানে হয়তো যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করার ক্ষমতা সীমিত হয়ে গিয়েছিল, কিন্তু এটিও নিশ্চিতভাবে
কোনোভাবে প্রমাণিত নয়। আর একটি বিষয় ছিল জ্বালানি। স্যাটেলাইটের শেষ দিকের তথ্য এবং বিমানের সম্ভাব্য জ্বালানি ব্যবহারের ক্ষমতা হিসাব মিলে তদন্তকারীরা ধারণা করে জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরই বিমানটি সমুদ্রে পড়ে গিয়েছিল। তবে ঠিক কোথায় পড়েছিল সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। 2017 সালের মূল অনুসন্ধানে স্থগিত হওয়ার পর মনে হয়েছিল MH370 আর কখনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পরিবারগুলোর জন্য গল্পটি শেষ এখানেই হয়নি। বছরের পর বছর তারা একটি প্রশ্নের উত্তর চেয়েছিল, তাদের প্রিয় মানুষগুলোর শেষ পরিণতি কি হয়েছিল। কারণ ধ্বংসাবশেষের একটি অংশ পাওয়া গেলেও পুরো বিমানটি পাওয়া যায়নি। ফ্লাইট ডেটা রেকর্ডার নেই, ককপিট ভয়েস রেকর্ডার নেই, মূল ধ্বংসাবশেষের ক্ষেত্র নেই। তাই শেষ মুহূর্তগুলোর পুনর্গঠনও এখন অসম্পূর্ণ। এরপর আবার অনুসন্ধানের চেষ্টা শুরু হয়। 2018 সালের ওশান ইনফিনিটি অভিযানও মূল বিমানটি খুঁজে পায়নি। এরপর বহু বছর ধরে নতুন অনুসন্ধান নিয়ে আলোচনা চলতেই থাকে। অবশেষে 2025 সালে মালয়েশিয়া সরকার ওশান ইনফিনিটির সঙ্গে নতুন একটি চুক্তিতে সম্মত হয়। এবার অনুসন্ধানের জন্য দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় 15,000 বর্গ কিলোমিটারের একটি নতুন এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়। চুক্তির অন্যতম বৈশিষ্ট্য ছিল নো ফাইন্ড নো ফি। বিমান পাওয়া না গেলে সরকারকে অনুসন্ধানকারীর প্রতিষ্ঠানকে অর্থ দিতে হবে না। অনুসন্ধান 2 ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপ 2025 সালের মার্চে, দ্বিতীয় ধাপ শুরু হয় 2025 সালের শেষ দিকে এবং 2026 সালের জানুয়ারি পর্যন্ত সেটি চলতে থাকে। এই নতুন অভিযানে সমুদ্রতলের আরও হাজার হাজার বর্গ কিলোমিটারের পরীক্ষা করা হয়, কিন্তু আবারও কোনো নিশ্চিত ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছিল না। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় 8 মার্চ 2026-এ জানায়, সেই সময় পর্যন্ত অনুসন্ধানে বিমানের ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু তারপরও অনুসন্ধান থেমে থাকেনি। 2026 সালে জুন মাসে মালয়েশিয়া সরকার ওশান ইনফিনিটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর অনুমোদন দেয়। নতুন মেয়াদ 1 জুলাই 2026 থেকে 30 জুন 2027 পর্যন্ত। চুক্তিতে দক্ষিণ ভারত মহাসাগরের আরও 7,428 বর্গ কিলোমিটারের এলাকা অনুসন্ধানের সুযোগ রাখা হয়। বিমানটি পাওয়া গেলে ওশান ইনফিনিটিকে $70 মিলিয়ন দেওয়ার কথা, আর না পাওয়া গেলে নো ফাইন্ড নো ফি নীতি বহাল থাকবে। অর্থাৎ MH370 এর অনুসন্ধান এখনও শেষ হয়নি। এবং এখানে এই গল্পের সবচেয়ে অদ্ভুত একটি দিক সামনে আসে। 12 বছর প্রায় শেষ হতে চলেছে, অথচ ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু এখনও মানুষের চোখের সামনে আসেনি। একটি বিশাল বোয়িং 777, তার ভেতরে থাকা 239 জন মানুষ, আর পৃথিবীর সবচেয়ে বিস্তৃত সমুদ্রগুলোর একটি কোথায়, তার শেষ অবস্থান কোথায় আমরা তা কিছুই জানি না। বিমানটি কুয়ালালামপুর থেকে উড়েছিল, তার ট্রান্সপন্ডার বন্ধ হয়েছিল, এটি নির্ধারিত রুট থেকে ফিরে গিয়েছিল। সামরিক রাডার তার পশ্চিমমুখী গতিপথে প্রমাণ পেয়েছে। স্যাটেলাইট তথ্য দক্ষিণ ভারত মহাসাগরের একটি দীর্ঘ উড়ানপথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর সমুদ্রের ভেতর বিভিন্ন উপকূলে পাওয়া যায় তার কিছু ধ্বংসাবশেষ, কিন্তু আমরা জানি না কেন, কোথায়, কিভাবে বিমানটির শেষ অবস্থান এই পরিণতি করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেষ কয়েক ঘন্টায় ককপিটে এবং কেবিনে আসলে কি ঘটেছিল। সম্ভবত কোনো একটি সমুদ্রতলের সেই ধাতব কাঠামো খুঁজে পাওয়া যাবে। সেদিন ব্ল্যাক বক্স উদ্ধার হলে হয়তো বহু বছরের অনুমান বদলে যাবে। হয়তো জানা যাবে শেষ যোগাযোগের পর কারা কি সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো বোঝা যাবে বিমানটি কেন ঘুরেছিল। আর একটি বিমান পৃথিবীর সবচেয়ে উন্নত যোগাযোগ ও নজরদারি ব্যবস্থার মধ্যে থেকেও কিভাবে হারিয়ে যেতে পারে সেই গল্প। এটি সেই 239 জন মানুষের গল্প, যাদের শেষ যাত্রার পূর্ণ সত্য এখনও সমুদ্রের নিচেই অদৃশ্য হয়ে আছে। 2026 সালেও অনুসন্ধান চলছে, তাই এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। হয়তো কোনো একদিন দক্ষিণ ভারত মহাসাগরের গভীর অন্ধকার থেকে একটি সংকেত আসবে, কিন্তু এবার সেটি আর অনুমান হবে না, কোনো তত্ত্ব হবে না, কোনো সম্ভাব্য রেখা বা স্যাটেলাইটের হিসাবও হবে না। সেটি হবে প্রমাণ। আর সেই দিন 8 মার্চ 2014 এর সেই অসমাপ্ত গল্পটি অবশেষে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়াবে। MH370 এর সঙ্গে আসলে কি ঘটেছিল? এই উত্তর পাওয়ার অপেক্ষাতেই এখনও আছে 239টি পরিবারের মানুষ। আর যতদিন সেই উত্তর না আসে, ততদিন দক্ষিণ ভারত মহাসাগরের নিচে কোথাও না কোথাও বিমানটি শুধু নিখোঁজ হয়ে থাকবে না, সঙ্গে নিখোঁজ হয়ে থাকবে একটি সত্য। আপনারা শুনছিলেন ক্রনিক। পরের গল্পে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।